আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সিস মেডিকেল স্কুল আয়োজিত নিয়মিত লাইভ ক্লিনিক্যাল ডিসকাশন আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আছি সুমাইয়া পারভিন, কুমুদিনিমাস মেডিকেল কলেজ পঞ্চম বর্ষ। কথা হবে ম্যানেজমেন্ট অফ শক। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মেন্টর ডক্টর সাইদ খালিদ হাসান স্যার। স্যার বর্তমানে সার্জারি বিভাগে অ্যাসোসিয়েটেড প্রফেসর হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটালে কর্মরত আছেন। স্যারের কাছ থেকে জেনে নেব ম্যানেজমেন্ট অফ শক সম্পর্কিত যাবতীয় সবকিছু। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল ওয়ালাইকুম স্কুলের সালাম। পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরাও ভালো আছি। স্যার আজ আমরা কথা বলবো ম্যানেজমেন্ট অফ শক নিয়ে। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সিস মেডিকেল স্কুলের যারা অ্যারেঞ্জার এবং অর্গানাইজার আমাকে ইনভাইট করার জন্য। থ্যাঙ্কফুল টু ইউ, এবং অবশ্যই সুমাইয়া এবং ডক্টর রিয়াজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। শুভ সন্ধ্যা। তো আজকে যে টপিক নিয়ে আমাকে বলতে বলা হয়েছে এবং সবাই খুব ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি দিস টপিক ইজ ভেরি ভেরি কমন এবং ইম্পর্টেন্ট। আমার ডেলিভারেশনটা দুই রকমই হবে, বাংলা কোনো সময় ইংলিশ চলে আসবে, এবং অবশ্যই টার্মস গুলো তো ইংলিশই আমাকে বলতে হবে অ্যাজ ইট ইজ এ মেডিকেল টার্ম, এবং as the medical examination which should be delivered and expected to deliver in English language. So it is necessary to practice this type of presentation from examinee point of view. So Sumaya, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ম্যানেজমেন্ট অফ শক সম্পর্কে জানার আগে আপনার কাছে একটু জেনে নিব আমরা শক বলতে কি বুঝি এবং কত ধরনের হতে পারে শক। Actually, what is shock? ইংলিশ যদি আপনি ডিকশনারি ওপেন করেন তাহলে দেখবেন ওখানে বিভিন্ন ধরনের ডেফিনেশন দেওয়া আছে, এবং in general term shock is what, as an impact or like a jolt or like a shake, যেমন আমরা আফটার আর্থকুয়েক আমরা শুনি আফটার শক, অথবা সামওয়ান আমরা যখন ফ্রেন্ডকে বলি, অথবা ইভেন সিনিয়র জুনিয়রকে, স্যার হি ইজ ইন শক। তো শক ইজ এ ডিফারেন্ট ওয়ে এটা এক্সপ্রেস করা হয়। এটা সাইকোলজিক্যাল হতে পারে, এটা ফিজিক্যাল হতে পারে, বাট in in surgery and as well as in the medicine, or in a medical term, what shock means and what's the type of shock. তো এটা এই ধরনের আপনার টার্ম তখন আপনি ফেস করবেন, আপনার এটা সারা জীবনই ফেস করতে হবে। আপনার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফিজিওলজিতে শক করানো হয়, থার্ড ইয়ারে এসে প্যাথোলজিতে শক করানো হয়, থার্ড ইয়ারে মেডিসিনে শক করানো হয়, থার্ড ইয়ারে সার্জারিতে শক করানো হয়, এবং এটা টিল ডেট একজন ডক্টরের ডে টু ডে অ্যাক্টিভিটিতে এই শক, এই 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 টার্মটা জানতে হবে, এই টার্মটা কি বুঝায় সেটা বুঝতে হবে, এবং এটা দিস ইজ ভেরি প্রাইমারি এবং প্রিলিমিনারি একটা কন্ডিশন, যেটা একজন এমবিবিএস ডাক্তারের অবশ্যই বোঝা উচিত। তো আমি যেটা মনে করি, যে সময় যেভাবে কোশ্চেন করলো যে হোয়াট ইজ শক, আবার একটু বলি যে মেডিকেল নলেজে যখন ডেফিনেশন অফ সামথিং ইউ আস্ক টু সে, সো ইফ দেয়ার ইজ এনি ডেফিনেশন, স্পেসিফিক রিকমেন্ডেড ডেফিনেশন, সেটা বলা উচিত, এবং বলতে পারলে ইট ইজ এ গুড নাম্বার, এবং একটা ইমপ্রেশন ভালো হয়। অথবা ইন এ জেনারেল ল্যাঙ্গুয়েজে বোঝানো যায়, কিন্তু যেমন হোয়াট ইজ নিউপ্লাসিয়া, দের ইজ এ স্পেসিফিক ডেফিনেশন, সো ইউ হ্যাভ টু সে দ্যাট। এখন এখানে আমরা সার্জারিতে শক নিয়ে আলোচনা করছি, যে হোয়াট ইজ শক, যেটা সময় বললো, যে সেটাকে বলতে গেলে এটা ডিফারেন্ট ভাবে বলা যায়। আমরা যে টেক্সট বুক ফলো করি, যে টেক্সট বুকটা সবাই রিকমেন্ড করে, অনেক টেক্সট বুকই আছে, তার মধ্যে প্রিন্সিপালস অফ সার্জারি টেক্সট বুক, যেটা বেলিজ এন্ড আমরা ফলো করে আসতেছি, এবং আমাদের দেশে এটা খুবই প্রচলিত এবং রিকমেন্ডেড একটা বুক আন্ডার গ্রেড লেভেলে।
পোস্ট গ্রেড লেভেলে আরো অনেক বই থাকতে পারে, বাট দিস ইজ দ্য বেসিক। তো সেখানে যে ডেফিনেশনটা বলা আছে যে স্টেট অফ লো টিস্যু পারফিউশন, very simplest way এবং in a two sentence definition, which is inadequate for normal cellular respiration. তাহলে আমরা এই এই যে definition এটি আমরা বুঝি কিনা সময়, আপনার কি মনে হয়? তোমার কি কিছু বলবেন? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। না আপনি কি কিছু এর পরিপ্রেক্ষিতে কিছু বলবেন ইন রিটার্ন, যে এই যে টু সেন্টেন্সে আমি যে ডেফিনেশনটা দিলাম, is it adequate for the students as well as the doctors to deliver in examination? জি স্যার, আমরা তো এই ডেফিনেশনটাই বলি পরীক্ষায় সচরাচর ওকে, স্যার। কিন্তু এই ডেফিনেশনটা আমরা বুঝি কিনা, এই ডেফিনেশনটা যদি কেউ বুঝে ফেলে তাহলে শখের কিন্তু অ্যাটলিস্ট 50% আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যায়, বিকজ here it said is a systemic state, that is কন্ডিশনটা এরা অল সিস্টেমকে ইনভলভ করেছে, এরকম একটা কন্ডিশন আর স্টেট। এবং স্টেটটা কিসের? অফ লো টিস্যু পারফিউশন, দ্যাট মিনস এভরি টিস্যু ইজ গেটিং less blood. What is perfusion? There is a term ventilation perfusion ratio, right, in the respiratory system. So this is the perfusion is the amount of blood come in contact with the tissues, তাই তো ব্যাপারটা? জি স্যার। এবং সেই অ্যামাউন্ট অফ ব্লাড যতটুকু তার পাওয়ার কথা তার থেকে সে কম পাচ্ছে, এবং দ্যাট ইজ যতটুকু কম পাচ্ছে দ্যাট ইজ নট এনাফ ফর দ্যাট টিস্যুস, দ্যাট অর্গান। এন্ড আরেকটা কথা দিয়ে এখানে শেষ হচ্ছে যে নর্মাল সেলুলার রেসপিরেশন, দ্যাট মিনস এটা একটা চেইন অফ রিয়াকশনের মতো। কিরকম? যে যদি ব্লাড টিস্যু না পায় তাহলে এখানে ব্লাডের মধ্যে মেইন কি কম্পোনেন্ট আমাদের দরকার টিস্যু, দ্যাট ইজ অক্সিজেন। So oxygen cannot be entered into the adequate amount entered into the cell. While oxygen we need, এই অক্সিজেনের যে এত কথা, এই যে কোভিড নিয়েছে অক্সিজেন বাড়ানোর জন্য কত কিছু করতে হচ্ছে, একটাই দরকার হচ্ছে কি জন্য? we need to that oxygen for production of ATP, and that ATP is the main thing for energy, এটাই তো। তাহলে আলটিমেটলি কি হবে? এটিপি কম তৈরি হবে। এই যে স্টেটটা তৈরি করছে দিস ইজ কল্ড শক। আর যদি তুমি ফিজিওলজিক্যালি আমাকে বলতে চাই, দ্যাট ইজ significant reduction of systemic tissue perfusion resulting in decreased oxygen delivery to the tissues, এবং this creates an imbalance between oxygen delivery and oxygen consumption. আমাদের দরকার 10টা অক্সিজেন, আমার পাচ্ছি আমি 5টা, তাহলে 5টা কম দিয়ে আমার টিস্যু কাজ করা শুরু করেছে, তাহলে ওই টিস্যুর যে ফাংশন সেটা 5টা কম হবে। এই এতটুকু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তারপরে সাবসিকুয়েন্ট এফেক্ট গুলো কি কিভাবে আসে? দিস ইজ দ্য ভিসিয়াস সাইকেলের মতো, ওয়ান আফটার অ্যানাদার এভাবে আসতে থাকে। সো ইন এ নাটশেল আবারও বলছি যে এই যে দুই লাইনের যে ডেফিনেশনটা আছে সেটা যদি রিটেনে আসে এসএকিউতে, সেটা যদি ভাই কোশ্চেন করে এতটুকু বললেই যথেষ্ট, ইউ উইল গেট এ ফুল মার্ক। তোমার আমি মনে হয় ডেফিনেশন সম্বন্ধে একটু বেশি সময় নিয়ে নিচ্ছি। নেক্সট যে কথাটা সময় আমাকে জিজ্ঞেস করলো যে এরপরে আসবে ক্লাসিফিকেশন অফ শক। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবেই বলা থাকতে পারে, আমরা যদি একটা বই ফলো করি তাহলে দেখা যায় যে শককে আমরা ক্লাসিফাই করতে পারি বিভিন্ন ভাবে, কিন্তু একটা ফলো করি যেটা হচ্ছে দ্য মোস্ট কমনেস্ট ফর্ম অফ শক দিয়ে শুরু করি, সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শক দ্যাট মিনস the volume, এই ভলিউম মানে কোন ভলিউম? ব্লাড ভলিউম। হোয়াট ইজ দ্যাট অ্যামাউন্ট? 45 লিটার। সেই ভলিউম যদি কমে যায় অথবা তার কোন কম্পোনেন্ট যদি কমে যায়, one of the components of blood, either that is water, either that is blood constituent, either that is plasma, একসাথে সবগুলোই হাইপোভলিউমিক শকের মধ্যে পড়ে যায়। am I clear? শুনতে পাচ্ছে সবাই?
জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, নেক্সট যে ইয়েটা আমাদের ইয়েতে আসে, যে সেপ্টিসেমিক শক, ডিস্ট্রিবিউটিভ শক, সেপ্টিক শক, যেভাবে বলেন না কেন, সবচেয়ে বেশি এই টার্মটা প্রচলিত হচ্ছে সেপ্টিক শক আর সেপ্টিসেমিক শক, এটা আমি বলতে পারি। দেন হচ্ছে কার্ডিওজেনিক শক, দ্যাট মিনস দ্য শক ডেভেলপ ডিউ টু এনি প্রবলেম অফ দ্য হার্ট, এনি প্রবলেম অফ দ্য হার্ট। দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক, ডিউ টু ডিস্ট্রিবিউশন, এটা আবার কম্পোনেন্ট সেপ্টিসেমিক শকের মধ্যে পড়ে, যেটা আমরা পরে হয়তো ডিসকাস করতে পারবো। এন্ড দেন ইজ এন্ডোক্রাইন শক। এই তিনটা একভাবে বলা আছে বেলিজেন ভাবে। তো এইভাবে যেহেতু একটা রেফারেন্স সবসময় চায়, সেভাবেও বলতে পারা যায়। আবার হাইড্রোভলিমিক শক, সেপ্টিসেমিক শক, কার্ডিওজেনিক শক, অ্যানাফাইল্যাকটিক শক, এন্ডোক্রাইন শক, এভাবে বলা যেতে পারে। নেক্সট কোশ্চেন প্লিজ মায়া, আর কি জানতে চাচ্ছেন শক? স্যার, শকের প্যাথোফিজিওলজিটা একটু সংক্ষেপে যদি বুঝাই দিতেন স্যার। প্যাথোফিজিওলজি মানে কি আসলে? হাউ দ্য কন্ডিশন ডেভেলপ, এই তো, এই শকটা কিভাবে ডেভেলপ করছে সেটা। তার জন্য কি একটা লাগবে, একটা ইনসার্ট লাগবে, একটা ট্রমা লাগবে, একটা একটা ডিজিজ কন্ডিশন লাগবে। যেভাবে আপনি বলেন না কেন, একটা ইনসাল্টিং অর স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে যে কাজ করবে, সেটা একটা ট্রমা হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা বার্ন হতে পারে, সেটা ডায়রিয়া হতে পারে, হুম, সেটা একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে, সেটা একটা থাইরয়েড ক্রাইসিস হতে পারে, সেটা একটা স্মল অথবা একটা অ্যাবসেস হতে পারে, অথবা একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। যে কোনো ভাবেই এটা শুরু হতে হবে। তাহলে এই ইনসাল্টিং ফ্যাক্টরটা হচ্ছে মূল প্যাথোফিজিওলজির মূল পয়েন্ট অফ এন্ট্রি আর পয়েন্ট অফ ফার্স্ট ডেভেলপমেন্ট অফ দ্য কন্ডিশন। তারপরে আমাদের কিছু কিছু এটা যারা আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছি, যে কিছু কিছু নমেনক্লেচার বা টার্ম আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়েছি, কার্ডিয়াক আউটপুট, সিস্টেমিক ভেনাস রিটার্ন, হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্রোক ভলিউম, এগুলো আমরা পড়েছি। এগুলো এটার সাথে রিলেটেড, বিকজ হাইপোভলিমিয়া হওয়ার পরে যে টিস্যু পারফিউশনটা আবার ডিটারমাইন হয়ে যায়। আবার আমরা ওই শকের ডেফিনেশনে যাই, ডিক্রিজ টিস্যু পারফিউশন। এই টিস্যু পারফিউশনটা কার উপর ডিপেন্ড করে? কার্ডিয়াক আউটপুটের উপর এন্ড সিস্টেমিক ভেনাস রিটার্নের উপর। কার্ডিয়াক আউটপুট আবার কার উপরে ডিপেন্ড করে? হার্ট রেট এবং স্ট্রোক ভলিউমের উপরে। এই যে ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, এটা একটু বুঝতে হবে। আবার স্ট্রোক ভলিউমটা কার সাথে ডিপেন্ড করে? যতটুকু ব্লাড পাবে হার্ট, ততটুকু সে ডেলিভারি করবে। তার মানে দেয়ার ইজ অ্যানাদার টার্ম, প্রিলোড। শুধু প্রিলোড হলেই হবে না। হার্ট পেল 2 লিটার ব্লাড, কিন্তু তার মাসেল এতটুকুই দুর্বল যে সে এটা পুশ আপ করে, কন্ট্রাক্ট করে সিস্টেমে ছেড়ে দিতে পারছে না, তাহলে তার স্ট্রোক ভলিউমটা কমে যাবে। তাহলে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি সমস্যা থাকে, if there is a disease condition like cardiomyopathy, like myocardial infarction, তখন কি হবে? সে স্ট্রোক ভলিউমকে বাড়াতে পারবে না। তাহলে আলটিমেটলি টিস্যু, ব্লাড টিস্যু পারফিউশন কমে যাবে। ইভেন লাস্ট অফ অল আফটার লোড। এই যে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এটা আমাদের একটু বুঝতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি আবারও বললাম, যে টিস্যু পারফিউশন ডিপেন্ড করে কতটুকু কার্ডিয়াক আউটপুট হচ্ছে, আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কেমন আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে ক্যাপিলারি লেভেলে, টিস্যু লেভেলে টিস্যু পারফিউশন ঠিক মতো হয় না। বিকজ at that environment, at that level, there should be a minimum pressure value. ওই প্রেশারটা যদি কমে যায়, তখন আমরা বলি যে ভেসোডাইলেটেশন হয়ে গেছে, সিস্টেমিক ভেনাস রিটার্ন, সরি, ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে গেছে। এই ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কে দেয়? আমরা ফিজিওলজিতে পড়েছি যে আর্টেরিয়াল, প্রি আর্টেরিয়াল এন্ড আর্টেরিয়াল ক্যাপিলারি, ওইখানে সবচেয়ে ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে। মিনস that environment there is a particular pressure for tissue perfusion. এবং এই ভাস্কুলার রেজিস্ট্যান্স আবার ডিপেন্ড করে
ভেসেল লেন্থের উপরে, ভিসকসিটি অফ ব্লাডের উপরে এন্ড ভেসেল ডায়ামিটারের উপরে। এই কতগুলা টার্মিনোলজি আমরা যে ফিজিওলজিতে পড়ে আসছি ব্যাক অফ দ্য মাইন্ডে, সেটাকে এখন এর সাথে ইন্টারকানেক্টেড করে কোরিলেট করে আমাদের শখের প্যাথোফিজিওলজিটা বুঝতে হবে। তাহলে সে ফর এক্সাম্পল যে a patient or a person had an accident, road traffic accident হয়েছে এবং he lost 1.5 liter of blood, 1.5 liter of blood. So he has now 3.5 liter of blood. So with this 3.5 liter, how systems manage the every organ of the body to have adequate tissue perfusion? কেননা আমরা আবার একটু জানি যে এভরি এক এক ধরনের টিস্যু এক এক ধরনের হাইপোক্সিক সাস্টেনেবিলিটি আছে। কেউ মিনিটস টু আওয়ার্স, কেউ সেকেন্ডস, কোন টিস্যু, তাই তো? ব্রেন টিস্যু এক ধরনের, নার্ভ টিস্যু এক ধরনের, লিভার টিস্যু, হার্ট টিস্যু এক ধরনের, স্কেলেটাল মাসল আরেক ধরনের, সাস্টেন করে হাইপোক্সিয়া। সুতরাং এইটার জন্যই দরকার হচ্ছে যে কার্ডিয়াক আউটপুট এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কতটুকু। বডির নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কি? আমরা প্রথম দিন যা ফিজিওলজি পড়েছি ফার্স্ট কার্ড, প্রথম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের মনে আছে কিনা? এভরি স্টুডেন্ট, আমার মনে সবারই মনে আছে যে ফার্স্ট চ্যাপ্টারের প্রথম কয়েকটা পৃষ্ঠা হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক, এটা নিয়ে সবাই খুব প্রথম দিনের মানে প্রথম ফার্স্ট ফিউ ডেজ অফ দ্য মেডিকেল লাইফ everyone very frustrated. So এটা কি ধরনের একটা ডেফিনিশন বা এটা কি নেগেটিভ ফিডব্যাক, why not positive feedback? বডির সিস্টেম এবং যে কোনো ক্রাইসিসে সে তার সিস্টেমকে ওই সাথে কোপ আপ করার চেষ্টা করে, যখন পারে না, যখন ফেল করে, then that tissue will die, that organ become malfunction and the patient will die. So যখন 3.5 লিটার নিয়ে কার্ডিয়াক আউটপুটটা সাফিসিয়েন্ট অ্যাডিকুয়েট হয় না বা হয়, তখন it copes to deliver that amount of oxygenated blood to the vital organs of the body. তখন ওই ভাইটাল অর্গানসের কিছু কিছু নর্মাল আমরা ফাইন্ডিং পাই, আর কিছু কিছু নন ভাইটাল অর্গান থেকে যখন এটা শিফট আপ হয়, ওখান থেকে সরিয়ে নেয় ব্লাড, বডির ফিডব্যাক মেকানিজম নেগেটিভ, তখন ওইখানে কিছুটা এফেক্ট হয়। কিরকম এফেক্ট? দ্যাট ক্যান বি ম্যানিফেস্টেড অ্যাজ এ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, লাইক তখন আমরা হার্ট রেট বেশি পাই, তখন আমরা রেসপিরেটরি রেট বেশি পাই, তখন আমরা বিপি একসময় সাস্টেন পাই, তখন কমতে থাকে, তখন আমরা ইউরিন আউটপুট পাই না। এটারই ম্যানিফেস্টেশনস গুলো যখন আসে, তখন এগুলোকে আমরা বলি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ শক। এটা একটু যদি ফিজিওলজিটা আবার একটু কেউ পড়ে ফেলে, এটা সহজে বুঝতে পারবে। আমার মনে আপ টু দিস পয়েন্ট ফর গ্রেড লেভেল মানে আন্ডার গ্রেড লেভেল তোমার ভাইভা বোর্ডে এতটুকু বলতে যদি কেউ পারে, ইজ ভেরি মানে অনার্স মার্ক। স্যার ধন্যবাদ স্যার। স্যার একজন শখের পেশেন্ট আমাদের কাছে কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসতে পারে? এখন ওইতে বললাম যে একটা শখের পেশেন্ট কি ধরনের শখ ডেভেলপ করছে তার উপরে ডিপেন্ড করে। তাহলে আমাদের যে এবিসিডি আমরা যে ছোটবেলায় প্রথম পড়েছি এ বি সি ডি, সেরকম শখেরও এবিসিডি আছে এবং প্রত্যেকটা ক্লিনিক্যাল কন্ডিশনের এবিসিডি আছে। কিরকম? ফ্রম হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইন সব পেশেন্ট আমি হিস্ট্রি নিতে নিতে আমার পেশেন্ট কিন্তু আমি হারাবো, উই লস দ্য পেশেন্ট। সুতরাং you should immediately, you should be prepared enough to identify the cause, so whether the patient is in shock state or not, as well as you should or you must start the management as soon as possible, as soon as possible. So কি কি ম্যানিফেস্টেশন নিয়ে আসবে, একটা হিস্ট্রি একটা বলবে। যেমন হিস্ট্রিটা কি হতে পারে? হিস্ট্রি অফ ট্রমা হতে পারে, হিস্ট্রি অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, হিস্ট্রি অফ গানশট ইনজুরি হতে পারে। দ্যাট মিনস একটা ভাগ করতে হবে ট্রমা,
ট্রমা হতে পারে আয়াট্রোজেনিক, ট্রমা হতে পারে হোমিসাইডাল, ট্রমা হতে পারে অ্যাক্সিডেন্টাল। এটা একটা ভাগ। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশন লাইক দ্য পেশেন্ট মে সে টু ইউ যে আমার গতকাল সকাল থেকে আমার প্রচন্ড বমি হচ্ছে, আমি গত 24 ঘন্টায় প্রায় 20 বার বমি করেছি, এরপর থেকে আমার 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 অস্থির অস্থির লাগছে, আমার ভালো লাগছে না, এবং আমার খুব দুর্বল লাগছে, সেজন্য আমি এসেছি। আরেক ধরনের একটা পেশেন্ট বলতে পারে, সেজন্য হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে আমার লুজ মোশন 30 times 25 times লাইক কলেরা, লাইক ইনভেসিভ ডায়রিয়া, এরকম বলতে পারে। তাহলে হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট। তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন আসতে হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে প্রথম একটা শক পেশেন্ট, তোমার তো একটা ব্যাকগ্রাউন্ডে আসলো যে সে ট্রমা থেকে আসছে, দেখা গেল তোমার একটা ব্যান্ডেজ করা আছে এবং একটা থাইতে ব্যান্ডেজ আছে, অথবা আর্ম ফ্র্যাকচার আছে, অথবা পলিট্রমা পেশেন্ট। সেক্ষেত্রে ইমিডিয়েটলি 3-4টা জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার কনসিয়াস লেভেল। কনসিয়াস লেভেল বলার জন্য যদি সে একটু ড্রাউজি থাকে, আস্কিং কেমন আছেন, ভালো আছেন, আপনার নাম কি, সে যদি রেসপন্ড করে, সে তার নাম বলতে পারে, তাহলে দুইটার ব্যাপারে তুমি ক্লিয়ার যে সে তোমার কাছে শুনেছে এবং তার ব্রেইন এটা অ্যান্সারটা জেনারেট করেছে, এবং অ্যান্সার জেনারেট করে সে তোমাকে তার নামটা বলেছে। তার মানে তার মেমোরি ভালো আছে এবং তার ব্রেন সেলুলার হাইপোক্সিয়া থাকলেও থাকতে পারে, বাট অতটুকু তার অ্যামনেসিয়া হয় নাই, তার ফলে সে তার নাম বলতে পারছে না, এবং তার এয়ারওয়ে ক্লিয়ার। তাহলে নেক্সট যেটা দেখতে হবে যে তার ভাইটালস এর মধ্যে আমরা কি দেখি? সিম্পলি একটা রেডিয়াল পাস, ব্লাড প্রেশার। তারপরে আমরা দেখতে পারি, এই দুটাই আমরা বেশি দেখি ইনিশিয়ালি এট দ্য ইমার্জেন্সি। তারপরে যখন এটা ইমার্জেন্সি থেকে যখন রিসাসিটেটিভ এরিয়াতে যায়, আবার ইভেন ইন দ্য ইমার্জেন্সিও আমরা এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, বাট দ্যাট ইজ দ্য বেটার ওয়ান। আমরা যেটা আবারও বলছি, লেভেল অফ কনসিয়াসনেস, রেসপিরেটরি রেট, পালস রেট and blood pressure. These are very important. Initial assessment. এটাই হলো প্রথম ইয়ে। আমার মনে হয় এই পর্যায়ে সবাই বুঝতে পেরেছে। কারণ যদি কোনো ফিডব্যাক বা কোশ্চেন থাকে, এটা আপনি কি দেখতে পাচ্ছেন বা দেখতে পারেন, তাহলে এভাবে অ্যান্সার। জি স্যার। স্যার, শকের পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পর আমরা মনিটরিং কিভাবে করব? এক্সামিনেশনে যে পয়েন্টগুলোতে আপনি ছিলেন, সেই পয়েন্টগুলোতে কভার করি, মনিটরিংটা সেভাবেই করতে হবে। যেমন আমরা কি করি, ফলো আপ বা মনিটরিং এ নিয়েছি। আসলে এই শকের পেশেন্ট গুলা ক্লিনিক্যালি ক্লাসিফাই করতে হয়। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে whether the patient is mild form of shock, whether the patient is moderate form of shock, or whether there is a severe form of shock. Another ভাবে আমরা severity of shock কে ক্লাসিফাই করতে পারি। One is compensated, another is decompensation. And compensated shock কে আমরা কিভাবে বুঝবো যে this is a compensated shock? Compensated shock যখন 15 and less amount of blood loss, তখন আমরা এটাকে কম্পেনসেটেড শক বলতে পারি। আর যখন more than 15% of blood loss হয়ে যাবে, তখন এটা ডিকম্পেনসেশন শকে চলে যাবে। But still that decompensation shock can be managed, can convert into a compensated shock. তো সেখানে আবারও বলছি, লেভেল অফ কনসিয়াসনেস, রেসপিরেটরি রেট, pulse rate, blood pressure, body temperature in Fahrenheit, and most important is urine output hourly. So in this patient,
In moderate and severe shock আমরা usually কি করি catheterize করে দিই catheterize indwelling catheter করে urine output measure করি per hourly. If it is 20 ml per hour or 1.5 ml per kg per hour, that is sufficient enough for good kidney perfusion. বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস এখানে যে মনিটরের ব্যাপারে বলা হচ্ছে যে এই সিভিরিটি অফ শকের উপর পেশেন্ট কোথায় অ্যাডমিট হবে সেটা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি এই পেশেন্ট গুলা ট্রমা কেস হলে এটা this patient cannot be managed in general ward. The patient should be managed in high care unit, যেটাকে আমরা HDU বলি, high dependency unit. Even in শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. So even in ICU or ICU, intensive care unit এই ধরনের পেশেন্ট গুলোকে ম্যানেজ করতে হবে। One is advantage is monitoring. কেননা এইচডিইউতে অথবা আইসিইউতে একটা কার্ডিয়াক মনিটর থাকে, সেখানে আমরা ইসিজি দেখতে পারি, সেখানে আমরা এসপিও2 দেখতে পারি, সেখানে আমরা পালস রেট দেখতে পারি, সেখানে আমরা ব্লাড প্রেশার দেখতে পারি, সেখানে আমরা ভেনাস রেট দেখতে পারি। দিস আর দ্য ইম্পর্টেন্ট থিং ফর মনিটরিং। এই কোশ্চেনের অ্যান্সারটা বা এই কোশ্চেনের লেখাটা এভাবে লিখতে হবে। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা যদি বলি শকের কনসিকুয়েন্স কি হতে পারে স্যার? Again, শকের কনসিকুয়েন্স ডিপেন্ড আপন হোয়াট ইজ কনসিকুয়েন্স। অনেকে বলে কনসিকুয়েন্স ছিল তোমার খুব খারাপ হবে, তুমি আমাকে এভাবে বললা, বলে না? তাহলে কনসিকুয়েন্স মানে কি, আফটার এফেক্টটা কি হবে, এই তো? তাহলে আফটার এফেক্টটা ডিপেন্ড করে আমার বন্ধু আমাকে কত জোরে ঘুষি মেরেছে, আমার কতটুকু অপমান করেছে, তাই তো? তাহলে এখানে আমাদের বন্ধু যেটা হচ্ছে বা শত্রু যেটা হচ্ছে যে দ্যাট ইনসাল্ট। এই ইনসাল্ট আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এই হাইপোভলিমিয়ার কারণে, আরেকটা হচ্ছে সেপ্টিসেমিয়ার কারণে। তার মানে এই ভলিউমটা কতটুকু লস হয়েছে, ইভেন মাইল্ড মডারেট সিভিয়ার অর কম্পেনসেটেড মাইল্ড কম্পেনসেটেড শক অথবা দ্য সিভিরিটি অফ ইনফেকশন। এটা কি খুব নর্মাল একটা অর্গানিজম দিয়ে ইনফেক্টেড হয়েছে, নাকি দিস ইজ এ মাল্টি অর্গানিজম ইনডিউসড ইনফেকশন, অথবা দিস ইজ এ ভেরি ভিরুলেন্ট ইনফেকশন, অথবা দিস ইজ এ কলোনিক পারফোরেশন। তাহলে ওই 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 কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কনসিকুয়েন্সটা কি হবে। মানে worst consequences or the worst scenario is we lost the patient. And তার আগে যা যা আছে consequences like compensated, then decompensated, then multi-organ dysfunction syndrome, then MOF, that means multi-organ failure, then death. These are the consequences. স্যার আমরা সবাই জানি যে শকের একটা ট্রমার হিস্ট্রি থাকতে পারে স্যার। তো স্যার এখন বর্তমান সময়ে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা একটা ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ। এখন স্যার একটা ইমার্জেন্সি কন্ডিশনে যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসে, তো সেক্ষেত্রে তার শকের ম্যানেজমেন্টটা কেমন হবে? এখানে তোমাদের লেভেলে বা সরি আপনাদের লেভেলে যে ক্যাচ আপ পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার চিন্তা ভাবনা একটু ওয়াইড স্প্রেড কিনা। যেহেতু সিনারিও বা যে প্রশ্নটা হয়েছে যে ট্রমা অ্যান্ড শক, তাহলে এই ট্রমাটা হচ্ছে কি পলিক ট্রমা, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য প্রাইমারি সার্ভে অ্যান্ড সেকেন্ডারি সার্ভে অ্যান্ড ট্রায়াল, যেটা ট্রমাটোলজিতে ইউজ করা হয়। there is a term called triage, TRIAGE। আমার মনে হয় এটা সবাই এই টার্মটা ফ্যামিলিয়ার। এই টার্মটা সম্বন্ধে যদি কিছু বলবেন
সেই ট্রায়াজের ব্যাপারে আছে যে একটা যখন ম্যাস ক্যাজুয়ালিটি হয়, একটা যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় ইন এ বাস, সেখানে 16% আর ইনজিওর। দেখা গেল যে আমরা শুনলাম যে অমুক অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওখানে 10 জন ইনজিওর হয়েছে, 2 জন মারা গেছে। তাহলে যখন আপনি ইনস্ট্যান্ট ডেথের কথা শুনবেন, তার মানে বুঝে নিতে হবে যে সিভিয়ারিটি অফ দ্য অ্যাক্সিডেন্টটা, কন্ডিশনটা খুব বেশি ছিল, এই জন্যই 2 জন মানুষ মারা গেছে। তাহলে বাকি 8 জনের যে ইম্প্যাক্টনেস, সেটা কিন্তু আপনাকে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা ওকে, যাচ্ছে। ওকে, সরি, মাঝে মাঝে অন্য একটা সাউন্ড আসছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, ফাইন। সো ওইখানে যেটা ইয়ে করতে হবে, ইউ শুড অ্যাপ্লাই দ্য প্রাইমারি সার্ভে, যে হোয়াট ইজ কিলিং দ্য পেশেন্ট, ইজ ইট দ্য হাইপোভলিমিয়া দ্যাট কিলস দ্য পেশেন্ট অর দ্য নিউমোথরাক্স কিল দ্য পেশেন্ট। আপনি যদি হাইপোভলিমিয়াতে ট্রিট করবেনই, অনগোয়িং ব্লাড লস যদি থাকে আপনার সামনে, সেটা ট্রিট করবেনই। কিন্তু যদি দেখা যায় যে আপনি আগে আইডেন্টিফাই করতে পারলেন না যে তার এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা, সে ব্রিথ করছে কিনা, তার সার্কুলেশনটা থার্ডে আছে। এখন আবার নিউয়েস্ট রিকমেন্ডেশন হচ্ছে ফার্স্ট সি কামস ফার্স্ট, দ্যাট মিনস সার্কুলেশন কামস ফার্স্ট। সার্কুলেশন এখন আপনার সামনে, এখন অনগোয়িং ব্লিডিং হচ্ছে, তার পা ভিজে যাচ্ছে, তার ফিমার ফ্র্যাকচার হচ্ছে, what should you do? Primary management হচ্ছে you apply pressure, whatever you find. সেটা একটা দড়ি হতে পারে, গামছা হতে পারে, ওড়না হতে পারে, লুঙ্গি হতে পারে, যা আছে, ইভেন পেশেন্টের বেল্টও হতে পারে, to stop the bleeding by pressure. If pressure cannot ব্লাড যদি বলে ব্লিডিং যদি বন্ধ না করতে পারি, if we could stop the bleeding, you should apply tourniquet. সেই টুনিকেট হতে পারে একটা বেল্ট, সেটা একটা দড়ি হতে পারে, একটা গামছা হতে পারে, একটা লুঙ্গি হতে পারে। দেন ইমিডিয়েটলি ট্রান্সফার দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল। হসপিটালে আমরা কি করি, ওই যে যেটা বেঁধে দেওয়া আছে সেটা না খুলে আমরা আগে পেশেন্টকে স্টেবিলাইজ করি। তাহলে আপনাকে যেটা বলতে হবে যে আই হ্যাভ টু ফলো দ্য এবিসি রুল, ফার্স্ট অফ অল এয়ারওয়ে, দেন ব্রিদিং, দেন সার্কুলেশন, দেন সাবসিকুয়েন্ট। দেন সার্কুলেশন মেনটেন করার জন্য আমরা কি করতে হবে, ইনিশিয়ালি আপনি পালসটা দেখবেন, দিস ইজ ভেরি ট্যাকিকার্ডি, ভেরি ট্যাকিকার্ডি, আমি ইনক্রিজ পালস 120। ব্লাড প্রেশার দেখলেন 120/80 যেটা থাকার কথা, সেটা আছে 80/40 অথবা 75/35। সো এই যে ব্লাড প্রেশার কমে গেল, তাহলে ইমিডিয়েটলি ইউ শুড কিপ ইন মাইন্ড দিস ইজ a hypoglycemic shock, as there is a clear history, immediately you should start something. এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি কি দিয়ে শুরু করবেন, হোয়াট শুড ইউ চুজ। প্রিন্সিপালস অফ ইনিশিয়াল আইভি ইনফিউশন হচ্ছে, যে ধরনের ফ্লুইড আপনি লস করেছেন সেই ধরনের ফ্লুইড আপনার দিতে হবে। এটা যদি বার্নিং হয় তাহলে এক ধরনের, এটা যদি মানে ভমিটিং এন্ড ডায়রিয়া হয় এক ধরনের, আর আর যদি ব্লাড মানে হেমোরেজিক লস হয়, দ্যাট ইজ হাইপোভলিমিয়া ডিউ টু হেমোরেজ, তাহলে ব্লাড। কিন্তু প্রশ্ন আসে আমরা কি ইমিডিয়েট ব্লাড পাবো? কিন্তু ওই যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বললাম যেটা, যে the type of fluid the patient, the person lost, you should balance that amount of fluid with same type of lost fluid. এটা হচ্ছে প্রিন্সিপাল। কিন্তু আমরা যখন এই হাইপোভলিমিক শক পাই কিন্তু মোস্টলি হেমোরেজ, আমরা ইনিশিয়ালি ব্লাড ড্র করে গ্রুপিং ক্রস ম্যাচিং এর জন্য পাঠাই, বিকজ it should take some time. By this time আমরা এমন একটা ফ্লুইড ইউজ করি, that fluid can do the volume expansion, volume expander, সেটা হেমাক্সিন হতে পারে। বিশেষ করে আমরা কলয়েড ফ্লুইড ইউজ করতে পারি। যদি তাও না পারি, তাহলে এমন ধরনের আইভি ফ্লুইড ইউজ করব, ক্রিস্টালয়েড ফ্লুইড। সেই ক্রিস্টালয়েড ফ্লুইড যেন হয়, সেটা যেন উইদিন দা সার্কুলেশনে থাকে, ইনসাইড দা সেলে ঢুকে না যায়। তার জন্য আমরা করতে পারি কি, নর্মাল স্যালাইন দিতে পারি, হার্টম্যান সলিউশন দিতে পারি,
রিঙ্গার্স ল্যাকটেজ সলিউশন দিতে পারি। these are the very very basic primary management of hypovolemia। বুঝতে পারলেন? জি স্যার। স্যার এখন যদি আমরা অ্যাজ এ হোল বলতে যাই যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ শক, আমরা যদি হচ্ছে রিটেন বা ভাইবার জন্য বলি, তাহলে আমরা আসলে কিভাবে অ্যান্সারটা করব যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ শক? কোশ্চেনটা সাধারণত কি থাকে যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ শক, যদি এরকম থাকে থাকতে পারে, তাহলে আমার মানে কি বলে স্বাধীনতা বেশি দেওয়া আছে, আমি বেশি লিখতে পারবো। কারণ আমি কমা দিয়ে ভাগ করব, আমি কি বলে নন কমা দিয়ে ভাগ করব। আমি নন কমা দিয়ে একটু যেটা করব যে ফ্লুইড লস, প্লাজমা লস, ব্লাড লস। আরেকটা কমন যেটা হচ্ছে সেপটিক শক। এই দুই ভাবে আমি লিখে আমি জিনিসটাকে প্রেজেন্ট করব। আর যদি স্পেসিফিক বলা যায় যে হাইপোভলিমিক শক আর সেপটিসেমিক শক, তাহলে আপনি স্পেসিফিক অ্যান্সারে যাবেন। স্যার সেপটিক শক ইন শর্টে যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। হাইপোভলিমিক শক আপনাদের লাগবে না? হাইপোভলিমিক শক, জি স্যার, হাইপোভলিমিক। হ্যালো স্যার। বলেন। জি স্যার। বলেন, ইন্টারনেট কানেক্টেড স্যার আমাদের। ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো যেটা হচ্ছে যে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? কানেকশন ইয়ে হয়ে গেছিল মনে হয় না? জি স্যার। স্যার এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কন্টিনিউ করবো না? শুড আই কন্টিনিউ? জি স্যার, জি স্যার, ওকে, বেশ শোনা যেটা যাচ্ছে স্যার। বলতে চাচ্ছিলাম যে হোয়াট এভার দ্য টাইপস অফ শক, দেয়ার ইজ hypovolemia is one of the component। এই কথাটা আমি বলতে চাচ্ছি। There is some form of hypovolemia over there in that person, in that patient। Clear? আচ্ছা, তারপর নেক্সট অফ হলো যে the type of fluid the patient or the person lost, you should try to balance that with the same type of fluid। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি কিভাবে বুঝবো যে স্যার ও তো বমি করছে? তো বমিতে আমরা কি কি লস করি? তাহলে বমিতে আমরা হিস্ট্রি নিয়েছি, কি নিয়েছি? whether the content of the what's the color of the vomitus, whether it's a clear one, whether it's a bilious one, whether it is a feculent one। যদি ক্লিয়ার ওয়ান হয় তো ইউজুয়ালি ইট ইজ a গ্যাস্ট্রিক কন্টেন্ট। যদি ওর মধ্যে সবুজ কিছু থাকে, গ্রিনিশ কিছু থাকে, তাহলে আমরা ডিসিস করি, আমরা ইয়ে করি দিস ইজ দ্য bilious vomiting। এভাবেই তো আমরা বলি, রাইট? তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্টে এক ধরনের ওয়াটার কন্টেন্ট তো থাকবে, শুধু ইলেকট্রোলাইট কন্টেন্ট গুলো একটু ডিফার্ড হয়। আচ্ছা, আর পিওর স্মল গাট কন্টেন্ট একদম ডিস্টাল বাউল যদি হয়, আইডিয়াল কন্টেন্ট দ্যাট ইজ ফিকুলেন্ট। হোয়াট এভার ইট ইজ, দ্য অ্যামাউন্ট অফ লস দ্যাট শুড বি। এখন আপনি কিভাবে বুঝবেন যে কতটুকু লস হয়েছে? সেটা এখন তো বোঝার উপায় নেই। কতবার 20 বার বমি করে যে প্রতিবার 20 ml করে সে 400 ml লস করলো কিনা, নাকি প্রতিবার 200 ml লস করছে, আপনি জানেন না। বাট আপনি যেটা জানেন from your assessment that this is a mild form of shock or moderate form of shock, because mild, moderate and severe আমরা যদি 5টা ক্যাটাগরিতে ভাগ করি, যে যদি মাইল্ড ফর্ম অফ শকে দুইটা জিনিস আপনার শুধু অল্টার হবে। একটা হচ্ছে the patient will be mildly anxious or agitated or restless, আর হচ্ছে তার পালস রেট বাড়বে আর রেসপিরেটরি রেট একটু বাড়বে, কিন্তু ব্লাড প্রেশার মেইনটেইন হবে।
মাইন্ডে। কিন্তু মডারেট ও সিভিয়ারে ব্লাড প্রেশার কমতে শুরু করে এবং সিভিয়ারে তো সিভিয়ার হাইপোটেনশন, তখন রেসপিরেটরি রেট আর ইনক্রিজ থাকে না, সিভিয়ারে লেবার্ড রেসপিরেশন হয়ে যায়। কিন্তু পালস রেট প্রত্যেকটা জায়গায় বাড়বে। আর লেভেল অফ কনসিয়াসনেস, মাইন্ডে যেমন এজিটেটেড থাকবে, আপনার সাথে বিরক্ত হয়ে কথা বলছে আবার কথা বলছে না, কিন্তু মডারেট এজিট দেখবেন সে রেসপন্ড করছে না, ড্রাউজি, আনরেসপন্সিভ। ডিপ পেইনফুল স্টিমুলাই দিলে হয়তো সে জেগে উঠতেছে, হুম করে উঠতেছে। আর যদি একদম সিভিয়ার শকে থাকে, হি ইজ কমপ্লিটলি আনরেসপন্সিভ, কোমাটোজ স্টেজে চলে যায়। তাহলে এইভাবে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে সে মাইল্ড, মডারেট ও সিভিয়ার আছে কিনা। তারপরে ইউল চার্জ ফ্লুইড, এই ফ্লুইডটা নরমাল স্যালাইন দিয়ে শুরু করেন, হার্টম্যান সলিউশন দিয়ে শুরু করেন, অথবা রিভার্স ভ্যাকুয়াম দিয়ে শুরু করেন, ইউ জাস্ট স্টার্ট। এটাই আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করব। এবং একজন গ্র্যাজুয়েট ডক্টর যখন থানাইল কমপ্লেক্সে যাবে, তখন এরকম ভাবে আসবে, একটা ট্রমা, ওখানে মারামারি হয়েছে, ওখানে দা দিয়ে কোপ দিয়েছে, দেখা গেল ওখানে বিশাল একটা ইয়ে, আপনি জাস্ট র্যাপ দ্য ব্যান্ডেজ এন্ড স্টার্ট এ ফ্লুইড বাই আইভি ক্যানুলেশন, তাহলে পেশেন্ট বেঁচে যাবে। ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে যেটা এটাই হলো হাইপোভলিমিক। আর আপনার যেটা সেপ্টিসেমিক শকে বলছিলেন, আসলে সেপ্টিসেমিক শকের একটা প্যাথোফিজিওলজি আছে। আপনাকে যেটা খুঁজে বের করতে হবে যে এই সেপ্টিসেমিয়াটা কিভাবে ডেভেলপ করলো। এটা হতে পারে একটা অপারেশন দিয়ে, এটা হতে পারে একটা ইউরিন ট্র্যাক ইনফেকশন দিয়ে, এটা শুরু হতে পারে একটা কাশি দিয়ে। The patient starts cough 7 days back, then starts fever, then starts breathlessness, then his or her SpO2 now is 96, 95, 90. তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আপনার মাথায় কি ঢুকবে যে পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করছে। আরেকটা ফিমেল পেশেন্ট, হিস্ট্রি অফ অ্যাবর্শন, and the patient developed fever on third day of that incident, or a patient had a operation 3 days back, then immediately develop what? Fever, tachycardia, tachypnea, and BP start to fall. তাহলে এই ধরনের একটা সিনারিও যখন আপনি শুনতে পাবেন ফ্রম হিস্ট্রি এন্ড এক্সামিনেশন, তখন আপনার মাথায় ঢুকবে দিস ইজ এ sepsis environment and patient going into a septic shock. সেপটিক শকের ম্যানেজমেন্ট হাইপোভলিমিক শকের মতো নয়। আপনি এখানে একে 3 লিটার ফ্লুইড দিয়ে এর ইয়েটা কি বলে কন্ডিশনটা রিভার্স করতে পারবেন না। তখন আমরা যেটা করি যে আইডেন্টিফাই দ্য সেপটিক ফোকাই এন্ড কমব্যাট উইথ দ্যাট ফোকাই ফার্স্ট। আর যে সকল অর্গান লেভেলে এফেক্ট করেছে সেই অর্গানগুলোকে সাপোর্ট দেওয়া। তাহলে এই সাপোর্টের জন্য আপনার কি লাগবে? মনিটরিং লাগবে। মনিটরিংটা করার জন্য কি লাগবে? আপনার হয় এইচডিইউ লাগবে অথবা আইসিইউ লাগবে। তাহলে যখন ওখানে দেখছেন যে পেশেন্ট এই SpO2 96, আপনি স্টার্ট অক্সিজেন, দিস ইজ সাপোর্ট অফ রেসপিরেটরি সিস্টেম, দ্যাট লাং। ওকে, এন্ড আপনি দেখছেন যে তার ইউরিন আউটপুট কম, প্রথমে ওই যে বললাম হয়তো তার কিছুটা হলো হাইপোভলিমিয়া আছে, তাহলে ইউ স্টার্ট এ ফ্লুইড এন্ড ফ্লুইড চ্যালেঞ্জ। সে অ্যাবাউট আপনি 800 ml অফ ফ্লুইড দিলেন ইন 1 আওয়ার, দেখলেন ইউরিন আউটপুট ঠিক আছে কিনা। ওকে, আপনি স্টার্ট করলেন ব্লাড প্রেশার, দেখলেন ব্লাড প্রেশার লো 80/40, ইউ ক্যান স্টার্ট সাম ফর্ম অফ vasopressor, pressor agent like noradrenaline. This is the support of cardiovascular system. Urine output measure করার জন্য this is the support of, আপনি কি করলেন, ক্যাথেটার করলেন, ফ্লুইড চ্যালেঞ্জ করলেন। এই যে সাপোর্ট গুলা দিচ্ছেন অর্গান সাপোর্ট, এর সাথে আমি কমব্যাট করার জন্য আমরা কি করছি যে এম্পেরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক শুরু করার চেষ্টা করছি। ওই যে আপনাকে যে হিস্ট্রিটা দিল, যে হিস্ট্রিটা হতে পারে অ্যাবর্শন, যেটা হিস্ট্রিটা হতে পারে একটা বুলেট ইনজুরি, যে হিস্ট্রিটা হতে পারে একটা ডায়াবেটিক পেশেন্ট মাঠে কাজ করছিল, ওখানে কি বলে তার কাছ থেকে লেগে পা কেটে গেছে, এখন পায়ের মধ্যে লোকালি দেখছেন আপনার একটা অ্যাক্সেস হয়ে আছে, and the patient become like this। তাহলে আপনাকে ওইটা অ্যাড্রেস করতে হবে। কিরকম অ্যাড্রেস?
সার্জিক্যাল একটা ইন্টারভেনশন দিতে হবে, ওই অ্যাক্সেসটা আপনাকে ড্রেন করতে হবে। ব্যাপারটা সেপ্টিসেমিক শকের কিন্তু ম্যানেজমেন্টটা এরকম, কিন্তু হাইড্রোভলিমিক শকের ম্যানেজমেন্টটা কিন্তু ড্রাস্টিক ম্যানেজমেন্ট, এবং ওটার ওয়ে অফ লাইন অফ ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট। বুঝতে পারলাম? জি স্যার। হুম, তাহলে আর কি জানা আছে বলেন। স্যার কার্ডিওজেনিক শকের পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করবো স্যার? কার্ডিওজেনিক শকের আগে জানতে হবে যে হোয়াট আর দ্য কমনেস্ট কজ অফ কার্ডিওজেনিক শক। কমনেস্ট কজ কি? মায়োকার্ডিয়াল ইনফার্কট। নেক্সট কি? অ্যারিথমিয়া। থার্ড কি? থার্ড ফোর্থ এবং কমন ভেবে ফেলা যায় না, সেটাকে আপনি কার্ডিওমায়োপ্যাথি বলতে পারেন, পেরিকার্ডিয়াল এফিউশন বলতে পারেন, ভালভুলার হার্ট ডিজিজ বলতে পারেন। নাম্বার ওয়ান যেটা হচ্ছে ওই যে এই শকের বেসিক যে ফিচার সেটা থাকবে। এখন আপনি তো কার্ডিওলজিস্ট না, আমিও কার্ডিওলজিস্ট না। আপনি কার্ডিওলজিস্ট, কার্ডিওজেনিক শক নিয়ে কার্ডিওলজিস্টের চেম্বারে তো পেশেন্ট খুব কম আসে নাকি? ও তো যায় কোথায় আগে? ইমার্জেন্সিতে নাকি? ইমার্জেন্সিতে ধরেন আপনি ডিউটিতে আছেন, আপনি কি করবেন? আপনি দেখবেন যে পেশেন্ট খুব রেস্টলেস, সোয়েটিং, অস্থির করে বলতেছে আমি মরে যাবো মরে যাবো, ফিচার্স অফ ইম্পেন্ডিং ডেথ। আরেকটা বলতে পারে খুব বুক ধরফর করছে, হ্যাঁ, পালপিটেশন। এছাড়া কিছু সে বলবে না। একটা জিনিস খুব মনে রাখবেন আজীবন সবাই যারা শুনছেন, যে একটা স্টেবল পেশেন্ট, একটা স্টেবল মানুষ হঠাৎ করে কি বলে যদি অ্যাজিটেটেড হয়ে যায়, রেস্টলেস হয়ে যায়, স্বাভাবিক ধরেন আপনি একটা একটা ফ্রেশ পেশেন্ট পেটের ব্যথা নিয়ে আসছে, সেটেল করে আপনি রুমে গেলেন, আবার কল দিল, গিয়ে দেখলেন পেশেন্ট হঠাৎ করে খুব অস্থির, সবকিছু ছুড়ে ফেলে ফেলছে, ক্যানুলা খুলে ফেলছে। মাইন্ডেড দ্য পেশেন্ট হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে, সেরিব্রাল অ্যানোক্সিয়া, পেশেন্টকে অক্সিজেন দেয়। তাহলে আপনার দুইটা এখানে দিয়ে যে ইনিশিয়াল খুব ছোট ছোট জিনিস নিয়ে আপনার মাথায় ঢুকাতে হবে, যেটা কি হতে পারে, এটা কি হাইপোভলিমিক না কার্ডিওজেনিক, একটা 70 বছরের পেশেন্ট, একটা 50 বছরের পেশেন্ট, এজ ডাজন্ট ম্যাটার, এখন 20 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, তো যে খুব অস্থির নিয়ে আসছে, বুক ধরফর করতেছে এবং বেশি ভেরি রেস্টলেস, গিভ হিম অক্সিজেন। পালসটা দেখলেন খুব বেশি, ব্লাড প্রেশারটা আছে ভালো, আবার ঠিক বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না এরকম, খুব বুকে ব্যথা, ফিলিং অফ চেস্ট টাইটনেস। এই তিনটা জিনিস যদি আপনার মাথায় কেউ বলে দেয়, আপনি স্ট্রেট ফরওয়ার্ড আপনি একটা ইসিজি করবেন। যদি ইসিজি তে ভালো আসে, ইউ উইল বি ইন এ সেফ সাইড, পেশেন্ট উইল বি ইন এ সেফ সাইড। ডোন্ট থিঙ্ক যে না খামাখা আমি পয়সা খরচ করবো কেন, নো, ইমিডিয়েটলি আপনি একটা ইসিজি করবেন। ইসিজি দেখেন, যদি আপনি দেখেন যে না ইমিডিয়েট এসটি এলিভেশন হয়েছে, টি চেঞ্জ আছে, অথবা ইয়ে হয়েছে, এবং প্রি এক্সিস্টিং পেশেন্টের হিস্ট্রি বলছে যে কার্ডিয়াক সমস্যা আছে, আপনার হাসপাতালে যদি কার্ডিয়াক সাপোর্ট থাকে, ইমিডিয়েটলি আপনি সিসিওতে পাঠিয়ে দিতে হবে ইনফর্ম করে। বাট ইওর ইনিশিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্যাট, সেটাই আপনাদের কাছ থেকে আমরা আশা করি পরীক্ষার সময়। ঠিক আছে, বুঝতে পারলেন? জি স্যার। হুম। স্যার শক তো আমাদের রিটেন ভাইবা সব জায়গায় ইম্পর্টেন্ট। এখন স্যার এই চ্যাপ্টারটা ফাইনাল প্রফের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এই যে যা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, সেই ডিসকাসের মধ্যে তিনটা শক, বিশেষ করে হাইপোভলিমিক শক, সেপ্টিসেমিক শক, এটা যতগুলো ভেরিয়েশন অফ কোশ্চেন্স আমাদের রিটেনে আসে, আমি আমাদের সব স্টুডেন্টকে বলি যে কোশ্চেনের ভেরিয়েশন অত না, বেশিরভাগই কমন। আপনি যদি 5 বছরের কোশ্চেন যদি একসাথে পাইল আপ করেন রিলেটিং শক, আপনি কয়টা কোশ্চেন পাবেন? 20টা, ইন এ ভেরিয়াস ফর্ম। হয়তো এটা এইভাবে বলছে, ওটা ওইভাবে বলছে, কিন্তু অ্যাজ এ হোল আমার কনসেপশন যদি একটা থাকে, তাহলে আমি আই ক্যান ডেলিভার ইন মেনি ওয়ে, এটা আমরা বলতে চাচ্ছি। আর ভাইভাতে কোশ্চেন ভেরি সিম্পল, ভাইভা ইজ ভেরি সিম্পল। ভাইভাতে যেটা আপনি করবেন যে আপনি
সুন্দর মতো বসে উইথ আপনার নার্ভাসকে কন্ট্রোল করে আপনি একটা যে ডাক্তার হতে যাচ্ছেন সেরকম একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনি ভুল করতে পারেন, শখের ভেরিয়াস ফর্মস অফ আপনি ডেফিনেশন দিতে পারেন, কিন্তু মূল যেটা হবে যে আপনি প্রেশার নিতে পারেন কি না, না আপনি প্রেশারে কলাপস করে যান। তাই বলে আপনারা ভেবেন না যে আমরা বা কোনো এক্সামিনার ইন্টেনশনালি আপনাকে প্রথমে ট্রমাটাইজ করবে, দ্যাটস নট। সেজন্য প্রথমে একটু আমরা কি করি, জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, বাবা কি করেন, সকালে নাস্তা করে আসছেন কিনা। দিস আর দ্য ইউজুয়াল ফর্ম অফ কোশ্চেন। ইউজুয়ালি এইভাবে ভাইবাটা শুরু হয়। আর ভাইবার কোশ্চেন যেটা ওই বোর্ডে থাকবে ওই চারকোনা বাক্সের মধ্যে, সেটা আপনিও জানেন কি থাকবে, আমিও জানি কি থাকবে। দিস ইজ আ ওয়াইড ওপেন, লাইক ওপেন বুক। আমার এটা বলতে কোনো ইয়ে নেই। যেটা যে ক্লোজ কোশ্চেন আমি রাতের বেলা লিখে ওখানে ভরবো, তা কখনোই করা হয় না। এবং এভরি স্টুডেন্টস ইন এভরি মেডিকেল কলেজ, আমাদের 100 থেকে 120টা মেডিকেল কলেজ আছে, সবারই জানা। কিন্তু যে জিনিসটা জানা নাই যে এই সবটার ডেফিনেশনটা আপনি বুঝে পড়ে আপনি আমাকে বোঝাতে পারছেন কিনা। কোশ্চেন ইজ ওপেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই হোয়াট ইজ শক, ক্লাসিফাইড শক, হাইপোভলিমিক শক। এখন বার্নে যে প্লাজমা লস হয় এটা আপনাকে বলতে হবে। যে ইনভেসিভ ডায়রিয়া বা কলেরাতে কলেরা সালের নামে একটা একটা আইভি ফ্লুইডের নাম আছে, এবং ওই আইভি ফ্লুইডে ফ্লুইড পানি ছাড়া আর কি মেইন কম্পোনেন্ট আছে সেটা আপনার জানতে হবে। হয়তো সেটা ওই ভাইবা কোশ্চেনে লেখা নাই, এটা এটা রিলেশনে চলে আসছে, কথায় কথায় কিন্তু অনেক ইয়ে আসে। এই জিনিসগুলা একটু সতর্কভাবে ইয়ে করতে হবে। আর কি, ভেরি সিম্পল। শুধু আপনি, আমি এখন অপরিচিত গেলে আমিও ফেল করবো, ইটস ভেরি কারেক্ট। বিকজ পরীক্ষায় যে স্ট্রেস, এই স্ট্রেস যে ক্যারি অন করতে পারবে হি উইল বি দ্য উইনার, এবং এভরিবডি উইল বি দ্য উইনার, তাই না? এটাই বলতে চাই। স্যার, আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। না, তারপরে স্যার, যদি কোশ্চেন থাকে দীর্ঘদিন আপনার কাছে। কলেজ বন্ধ। হ্যাঁ, বলেন বলেন। স্যার, এই পরিস্থিতিতে আসন্ন ফাইনাল পরীক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? না, আজকে শুনলাম যে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে নাকি হতে পারে ফার্স্ট সেকেন্ড ফাইনাল প্রপ। তাহলে যারা ফাইনাল প্রপ দিবে আমার মনে হয় তারা তাদের বেশি সময় লস হবে না। ঠিক আছে, যেটা পরামর্শ আমি যেটা করছি আমার জীবনে, আমি সবসময় বলি যে আপনার রিটেনটা পরের দিকে। আপনি যেগুলা ছোট ছোট জিনিসগুলো আপনাকে সমস্যায় ফেলবে, লাইক অস্পি, লাইক ভাইবা, লাইক শর্ট কেস, লাইক লং কেস, ওগুলাকে আপনার গুছিয়ে রাখা। তারপরে রিটেনের আগে রিটেনের মতো করে পড়া, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে মানে মানে গুড মানে চয়েস। যেগুলা নিজের ভালো লাগে না, যে টপিক গুলো নিজের পছন্দ না, লাইক আমি আমার কথা বলি যে আমার অর্থোপেডিক্স কখনোই ভালো লাগতো না, বাট আমি অর্থোপেডিক্সটা প্রথমে পড়ে রাখতাম যে এগুলো অর্থোপেডিক্স এর এই যে ফিমার ফ্র্যাকচার, ফিমার নেক ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, এটা কখনোই মনে রাখা সম্ভব ছিল না। তো এটাকে বারে বারে মনে রাখার চেষ্টা করতাম, বা ওইটা আগে করে রাখতাম যেন এটা আসলে আমি পারি। ব্যাপারটা এরকম, নাথিং ইয়ে। একটু মানে এখন অনেকদিন ধরে বাসাতে আছেন এবং এটা কনফাইন এনভায়রনমেন্টে আছেন, কিন্তু এখন তো মনে হয় আল্লাহ যদি সহায় হন তাহলে নিশ্চয়ই হয়তো আজকে তো শুনলাম যে আপনারা নিশ্চয়ই জানেন আমার থেকে, আপনাদের ইনফরমেশন আগে যায় যে ডিসেম্বরে পরীক্ষা হবে, মানে রেগুলার ব্যাচের। আপনার তো ইয়ে ব্যাচের পরীক্ষা তো এই 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 মাসের শেষেই, আপনার সাপ্লিমেন্টারি ওল্ড কারিকুলাম সব ইউনিভার্সিটি, তাই তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত স্যার, থাকুক। অসংখ্য ধন্যবাদ স্যার, সবাই ভালো থাকেন। শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। তাহলে উইল কিপ ইন টাচ। স্যার, সবাই ভালো অসংখ্য থাকেন। ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ।